আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের পরিবারের সকলেই ভালো আছে, আমিও ভালো আছি। আমি রুমা আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আমি তোমাদেরকে পড়াচ্ছিলাম ইন বিজনেস অ্যান্ড কমার্শিয়াল ল এই কোর্সটি। এই কোর্সটির চতুর্থ অধ্যায় অর্থাৎ ট্রেডমার্ক অ্যাক্টস 2009 সম্পর্কে আমি গত ক্লাসগুলোতে আলোচনা করেছি। আজকেও আমি এই ট্রেডমার্ক অ্যাক্ট সম্পর্কে আলোচনা করব। তো আজকে আমি স্টার্ট করব মূলত 11 ধারা থেকে। 10 ধারা পর্যন্ত আমি অলরেডি তোমাদের সাথে আলোচনা করেছি। আজকে আমি ট্রেডমার্ক অ্যাক্টস 2009 এর 11 ধারা থেকে আলোচনা করব। তো আমরা দেখি বোর্ডে আমি কি লিখে রেখেছি, দেখো 11 ধারায় কি বলা হয়েছে। ইউজ অফ নেমস অফ লিভিং পারসনস অর ডেড পারসনস, মানে জীবিত অথবা মৃত ব্যক্তির নাম ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করার ক্ষেত্রে আইনে কি বলা হয়েছে সেটাই এখন বলা হচ্ছে। একটু দেখো, where an application is made for the registration of a trademark which falsely suggests a connection with any living person or a person whose death took place within 20 years prior to the date of application for the registration of the trademark. The registrar may, before he proceeds with the application, require the application to furnish him with the consent in writing of such living person, or as the case may be, of the legal representative of the deceased person who the connecting appearing on the trademark, and may refuse to proceed with the application unless the applicant furnishes the registration with such consent. তো দেখো 11 ধারায় কিন্তু বেশ বড় একটা বিধান বলা হয়েছে, যেটা সম্পর্কে এখন আমরা বিশ্লেষণ করব। তো 11 ধারা যেটা বলা হয়েছে যে ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে যদি কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির নাম ব্যবহার করা হয় সেক্ষেত্রে কি হবে সেটাই মূলত বলা হয়েছে। তো এই 11 ধারাটা বিশ্লেষণ করলে আমরা পাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যে কোনো অ্যাপ্লিকান্ট আবেদনকারী যদি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য যে ডেটে আবেদন করেছেন সেই আবেদনের সাথে যদি কোনো জীবিত ব্যক্তি অথবা কোনো মৃত ব্যক্তি যিনি মানে পূর্ববর্তী 20 বছর বয়স, মানে 20 বছরের মধ্যে মৃত্যুবরণ করেছেন, এরকম কোনো ব্যক্তির যদি সংশ্লিষ্টতা সেই আবেদনের সাথে থাকে তাহলে সেক্ষেত্রে নিবন্ধক যিনি রয়েছেন রেজিস্ট্রার, তিনি আবেদনকারীকে বলবেন বা জানাবেন যে তিনি যাতে সেই জীবিত ব্যক্তির কাছ থেকে সম্মতি এনে সেটা নিবন্ধকের কাছে দাখিল করেন, অথবা যদি মৃত ব্যক্তির নাম তিনি ট্রেডমার্কের সাথে ব্যবহার করার চিন্তা করেন তাহলে সেই মৃত ব্যক্তির যে আইনানুগ প্রতিনিধিরা রয়েছে তাদের যে সম্মতি সেটা লিখিতভাবে দাখিল করার জন্য। যদি আবেদনকারী এই লিখিত সম্মতি দাখিল না করে তাহলে নিবন্ধক বা রেজিস্ট্রার কিন্তু এই আবেদনটি বিবেচনা করতে অস্বীকার করতে পারে। তাহলে এক কথায় আমরা কি বলতে পারি যে কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির নাম যদি ট্রেডমার্কের হিসেবে ব্যবহার করা হয় বা ট্রেড বর্ণনায় ব্যবহার করা হয় তাহলে সেই ব্যক্তির সংশ্লিষ্টতা সম্পর্কে যদি নিবন্ধকের মনে প্রশ্ন জাগে, সন্দেহ হয়, তাহলে নিবন্ধক অবশ্যই তা বিবেচনা করবেন এবং যিনি আবেদনকারী ট্রেডমার্কটি নিবন্ধনের জন্য আবেদন করেছেন সেই আবেদনকারীকে সেই জীবিত ব্যক্তি অথবা যে মৃত ব্যক্তির নাম ব্যবহার করা হয়েছে সেই মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধির কাছ থেকে তাদের সম্মতিপত্র লিখিত অবস্থায় দাখিল করতে হবে। তাহলেই শুধুমাত্র ওই ট্রেডমার্কের আবেদনটি নিবন্ধক বিবেচনা করবেন এবং ট্রেডমার্কটি নিবন্ধনের কার্যক্রম সম্পাদন করবেন। অর্থাৎ আমি যদি চাই এখন আমি গিয়ে একজন ফেমাস ব্যক্তির নামে, ধরো সালমান শাহ, তার নামে গিয়ে আমি তার নাম ব্যবহার করে আমি একটা ট্রেডমার্ক ট্রেডমার্কের জন্য অ্যাপ্লাই করলাম।
তিনি একজন রিনোন পার্সন এবং মৃত ব্যক্তি। তো আমি চাইলেই কিন্তু তার নাম ব্যবহার করে ট্রেডমার্ক মানে নিবন্ধন করাতে পারবো না। সেখানে তার যে আইনানুগ প্রতিনিধি রয়েছে সেই আইনানুগ প্রতিনিধির সম্মতি লাগবে, যাতে আমি আমার ট্রেডমার্কটি নিবন্ধন করতে পারি। কারণ সালমান শাহের সাথে কিন্তু আমার ব্যক্তিগত কোনো যোগাযোগ ছিল না, তাই না? আমি শুধু সে ফেমাস বলে তার নামটা ব্যবহার করতে চাচ্ছি। এটা আসলে আইনগতভাবে নিষেধ করা হয়েছে। যদি আমি তার আইনানুগ প্রতিনিধির সম্মতি পাই, তাহলে আমি সেক্ষেত্রে এটা ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে ব্যবহার করতে পারবো এবং আবেদন করতে পারবো। নিবন্ধকও সেটা বিবেচনা করবে। তো এটা ছিল 11 ধারা। দেখো 12 ধারায় কি বলা হয়েছে, যে রেজিস্ট্রেশন অফ পার্টস অফ ট্রেডমার্কস অ্যান্ড ট্রেডমার্কস অ্যাজ এ সিরিজ, অর্থাৎ ট্রেডমার্কের অংশ বা সিরিজ আকারে ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে আইনে যে বিধান দেওয়া হয়েছে সেটা সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে আমরা দেখি কি বলা হয়েছে, যে 12(1) উপধারায় কি বলা হয়েছে, where the proprietor of a trademark claims to be entitled to the exclusive use of any part thereof separately, he may apply to register the whole and the part as separate trademarks. অর্থাৎ একটা সিরিজ ট্রেডমার্কের কোনো অংশ বা সিরিজ ট্রেডমার্কটা কিভাবে ব্যবহার করা যাবে, কিভাবে আবেদন করতে হবে সে সম্পর্কে আইনে যেটা বলা হয়েছে সেটাই আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। 12(1) উপধারায় যেটা বলা হয়েছে, যে একজন স্বত্বাধিকারী তার নিবন্ধিত ট্রেডমার্কের যে কোনো একটি অংশকে পৃথক একটি ট্রেডমার্ক হিসেবে ব্যবহারের জন্য আবেদন করতে পারবেন নিবন্ধকের অফিসে। মূলত এটাই বলা হয়েছে 12(1) উপধারায়। এবার দেখি 12(2) উপধারায় কি বলা হয়েছে, যে each such separate trademark shall satisfy all the conditions applying to and have all the incidents of an independent trademark. অর্থাৎ এই যে 12(1) উপধারায় আমরা একটা সিরিজ ট্রেডমার্কের বা একটা ট্রেডমার্কের অংশকে আলাদা একটি ট্রেডমার্ক হিসেবে যেহেতু স্বত্বাধিকারী আবেদন করতে পারবেন, সেহেতু 12(2) উপধারায় যেটা বলা হয়েছে, যে এক্ষেত্রে 1 উপধারায় যে পৃথক ট্রেডমার্কের কথা বলা হলো সেই প্রত্যেকটি পৃথক ট্রেডমার্কের জন্য দেখো বলা হয়েছে যে কন্ডিশন মানে যতগুলো শর্ত রয়েছে সেই শর্তগুলোকে পূরণ করতে হবে, এবং প্রত্যেকটি পৃথক ট্রেডমার্কের যে বিবরণ থাকবে সেখানে প্রত্যেকটি পৃথক ট্রেডমার্কের জন্য ট্রেডমার্কের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সেগুলো বিদ্যমান থাকতে হবে। অর্থাৎ আমি একটি সিরিজ ট্রেডমার্ক বা শুধু ট্রেডমার্কের একটা অংশকে যদি পৃথক ট্রেডমার্ক হিসেবে আবেদন করি, তাহলে সেই আবেদনের প্রেক্ষিতে আমাকে প্রত্যেকটা ট্রেডমার্কের জন্য আইন অনুযায়ী যে সকল শর্ত রয়েছে সেগুলো পূরণ করতে হবে, প্লাস প্রত্যেকটা ট্রেডমার্কের যে স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু ওই ট্রেডমার্কে থাকতে হবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে একটা সিরিজ ট্রেডমার্ক অথবা যদি আমি একটা নিবন্ধিত ট্রেডমার্কের কথা বলি, সেই ট্রেডমার্কের একটা নির্দিষ্ট অংশকে বা কয়েকটা অংশকে পৃথক পৃথক ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা যাবে যদি সেগুলো স্বতন্ত্র বৈশিষ্ট্য যুক্ত হয়। মানে ট্রেডমার্কের যে বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্য যুক্ত হয়, এবং ট্রেডমার্কের যে সকল শর্ত রয়েছে সবগুলো যদি পূরণ করতে পারে, তাহলে সেই ট্রেডমার্কের অংশগুলোকে পৃথক পৃথক ট্রেডমার্ক হিসেবে ব্যবহার করা যাবে এবং তারা সিরিজ আকারেও ব্যবহার করা যাবে। তো এবার আসি 12(3) ধারায় কি বলা হয়েছে, where a person who claims to be the proprietor of several trademarks in respect or the same goods or description of goods or in respect of the same services or description of services which resemble each other in the material particulars thereof but differ in respect of। অর্থাৎ এখানে যে কথাটা বলা হয়েছে সেটা হচ্ছে যে কোনো একজন আবেদনকারী যদি ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে কোনো পণ্য বা সেবাকে মানে একই পণ্য বা সেবাকে একই দাবি করেন
সেক্ষেত্রে ওই পণ্য এবং সেবার ক্ষেত্রে তারা সিরিজ যে ট্রেডমার্ক আছে তার অংশ হয়ে কিন্তু পৃথকভাবে নিবন্ধিত হবে। মানে থাকবে তারা সিরিজ ট্রেডমার্ক হিসেবে, কিন্তু প্রত্যেকটা ট্রেডমার্ক আলাদা আলাদা নিবন্ধিত হবে। এখানে সবগুলো ট্রেডমার্ক একসাথে একটি আবেদনের প্রেক্ষিতে নিবন্ধিত হবে না। মানে প্রত্যেকটা ট্রেডমার্ককে আলাদা আলাদা নিবন্ধিত হবে যদি তাদের মধ্যে নিম্ন বর্ণিত যে পার্থক্যগুলো রয়েছে সেই পার্থক্যগুলো বিদ্যমান থাকে। অর্থাৎ আবেদনকারী যে আবেদন করলো ট্রেডমার্কের জন্য, ধরো একটা সে অনেকগুলো ট্রেডমার্ক মিলিয়ে সে একটা ট্রেডমার্ক চাইলো, কিন্তু এখানে বলাই হয়েছে যে প্রত্যেকটা ট্রেডমার্ক দেখতে একই রকম, সে পণ্য এবং সেবাকে একই বলে দাবি করছে এবং তারা বস্তুতপক্ষে দেখতেও বা মানে বস্তুক আকারে যদি আমরা দেখতে চাই তারা সাদৃশ্যপূর্ণ। সেক্ষেত্রে কিন্তু তাদের ভিতরে যদি এই নিম্ন বর্ণিত পার্থক্যগুলো থাকে তাহলে তারা কিন্তু সেই যে সিরিজ ট্রেডমার্ক নিবন্ধন হবে না, সেখানে সিরিজ ট্রেডমার্কের ভিতরে তারা আবার পৃথক পৃথকভাবে নিবন্ধিত হবে। মানে তারা সিরিজ ট্রেডমার্কের অংশ হিসেবে পৃথক পৃথক নিবন্ধিত হবে, সরাসরি একটি ট্রেডমার্ক হিসেবে তারা নিবন্ধিত হবে না। তাহলে আমরা দেখে নেই সেই বিষয়গুলো কি কি, যে বিষয়গুলো তাদের মধ্যে পার্থক্য নির্দেশ করছে। প্রথমে এতে বলা হয়েছে কি দেখো, স্টেটমেন্টস অফ দ্য গুডস অর সার্ভিসেস অ্যাজ দ্য কেস মে বি ইন রিলেশন to which they are respectively used or proposed to be used। অর্থাৎ কোনো ব্যবহারকারী বা নিবন্ধনের জন্য আবেদনকারী যদি কোনো ট্রেডমার্কের ক্ষেত্রে ট্রেডমার্ক ব্যবহৃত হওয়ার জন্য বা যদি ব্যবহার উদ্দেশ্যে প্রস্তাব করা হয়, সেক্ষেত্রে যদি তাদের যে ট্রেড বর্ণনাটা রয়েছে, মানে সেই পণ্য বা সেবার যে ট্রেড বর্ণনা রয়েছে বা বিবরণ রয়েছে, সেই বিবরণে পার্থক্য থাকে। যেটা এখানে বলা হচ্ছে যে একই পণ্য বা সেবা যারা বস্তুতপক্ষে দেখতে একই রকম লাগছে, সাদৃশ্যপূর্ণ লাগছে, কিন্তু তাদের যে বিবরণ সেটা যদি একই না হয়, ধরো বিবরণ আলাদা আলাদা, ট্রেডমার্কের ট্রেড বর্ণনা যে আমরা পণ্য বা সেবার বিবরণটা দিচ্ছি সেটা বিবরণটা যদি আলাদা হয় তাহলে কিন্তু তারা ওই যে বললাম যে একটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত হবে না, সিরিজে বা পরম্পরা আকারে বিন্যস্ত হয়ে তারা কিন্তু এককভাবে নিবন্ধিত হবে। দেখি এবার বিতে কি বলা হয়েছে। বিতে যেটা বলা হয়েছে, স্টেটমেন্ট অফ নাম্বার, প্রাইস, কোয়ালিটি অর নেম অফ প্লেসেস। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে যে সংখ্যা, মূল্য, গুণাগুণ বা স্থানের নামের বিবরণে যদি পার্থক্য থাকে তাহলেও তারা সিরিজ ট্রেডমার্ক আকারে নিবন্ধিত হবে না, তারা এককভাবে নিবন্ধিত হবে। সরি, আমি যেটা আসলে বুঝাতে চাচ্ছি যে তারা তো সিরিজ ট্রেডমার্কের মধ্যে এককভাবে নিবন্ধিত হবে। এরপরে সিতে কি বলা হচ্ছে দেখো, আদার ম্যাটার of a non-distinctive character which does not substantially affect the identity of the trademark। অর্থাৎ স্বাতন্ত্র সূচক কোনো বিষয়ে যদি পার্থক্য না থাকে এবং সেটা যদি ট্রেডমার্কের স্বকীয়তা উল্লেখযোগ্যভাবে ক্ষুণ্ণ না করে তাহলেও কিন্তু তারা এককভাবে নিবন্ধিত হবে। এছাড়া ডিটা আমি লিখিনি, ডিটা হচ্ছে কালার, মানে রঙের যদি ভিন্নতা থাকে তাহলেও কিন্তু তারা মানে পৃথকভাবে নিবন্ধিত হবে। তো এটা ছিল আমাদের 12 ধারা। এবার আসি আমরা 13 ধারায়। দেখো 13 ধারায় যেটা বলা হয়েছে যে রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্কস অ্যাজ অ্যাসোসিয়েটেড ট্রেডমার্কস, অর্থাৎ সহযোগী ট্রেডমার্ক নিবন্ধনের ক্ষেত্রে আইনে যে বিধান রয়েছে এক্ষেত্রে সেটাই আলোচনা করা হয়েছে। তো আমরা দেখি 13 ধারায় কি বলা হয়েছে। Where a trademark which is registered or is the subject of an application for registration in respect of any goods or services is identical with another trademark which is registered or is the subject of an application for registration in the name of same proprietor in respect of the same goods or description of goods or in respect on or same services or description of services as the case may be or so nearly resemble it as to be luckily
to deceive or cause or confusion if used by a person other than proprietor, the registrar may at any time require that the trademark shall be entered on the register as associated trademarks. অর্থাৎ আমি যদি 13 উপধারা বিশ্লেষণ করি তাহলে সেটা পাচ্ছি কি যে কোনো ব্যক্তি স্বত্বাধিকারী যদি কোনো পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক নিবন্ধনের জন্য আবেদন করেন, সে আবেদনের ক্ষেত্রে যদি দেখা যায় যে যে ট্রেডমার্কটি নিবন্ধনের জন্য আবেদন করা হচ্ছে সেটি ওই স্বত্বাধিকারীরই অন্য কোনো পণ্য বা সেবার ট্রেডমার্কের অনুরূপ হয়, অথবা যদি কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে ধরো সাদৃশ্যপূর্ণ হয়, সেক্ষেত্রে যদি স্বত্বাধিকারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি যদি ওই ট্রেডমার্কটি ব্যবহার করে তাহলে কিন্তু প্রতারণার সৃষ্টি হবে। তো এমত অবস্থায় নিবন্ধক কি করবে? নিবন্ধক তখন ওই ট্রেডমার্কটিকে স্বত্বাধিকারীর যে ট্রেডমার্ক রয়েছে সেই ট্রেডমার্কের সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন বহিতে লিপিবদ্ধ করার নির্দেশ দিতে পারে। আমি যদি আরেকটু সহজ করে বলতে চাই তাহলে এভাবে বলা যায় যে একজন নিবন্ধক, ধরো আমি আমার অলরেডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, সেজন্য আমি বিভিন্ন প্রোডাক্ট লাইনের জন্য আমি ট্রেডমার্ক নিবন্ধন করিয়েছি। এখন আমি একটা প্রোডাক্ট লাইনের ট্রেডমার্ক অন্য আরেকটি প্রোডাক্ট লাইনের জন্য যদি ব্যবহার করতে যাই, যে ক্ষেত্রে ওই প্রোডাক্ট লাইন আর এই প্রোডাক্ট লাইন মানে পণ্য আমার নিবন্ধিত যে পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি রয়েছে তার অনুরূপ হতে পারে, ওই পণ্য বা সেবার অনুরূপ হতে পারে বা সাদৃশ্যপূর্ণ হতে পারে। তো আমি এই পণ্যসারীর ট্রেডমার্কটির জন্য আমার যে নতুন আবেদন করেছি সেখানে একই ট্রেডমার্ক ব্যবহারের জন্য আমি আবেদন করলাম। ঠিক আছে, আমি আবার বলছি, আমি একজন ব্যবসায়ী, আমার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ রয়েছে, আমি আমার অলরেডি নিবন্ধিত একটি পণ্যের বা পণ্য বা সেবার ট্রেডমার্ককে আমি নতুন পণ্য বা সেবার, যেটা এই পণ্য বা সেবার সাথে সাদৃশ্যপূর্ণ এমন একটি পণ্য বা সেবার জন্য আবার ট্রেডমার্কের আবেদন করলাম। সেক্ষেত্রে অথবা দেখো যে পণ্যটির জন্য আমার ট্রেডমার্ক অলরেডি নিবন্ধিত রয়েছে তার সাথে সাদৃশ্যপূর্ণভাবে যদি অন্য কোনো ব্যক্তির ট্রেডমার্ক থাকে, সেই ট্রেডমার্কটির সাথে আমি যেটি বর্তমানে আবেদন করেছি তার মিল থাকে, তাহলে এই দুটো মিলে অবশ্যই একটা প্রতারণার সৃষ্টি হবে। তাহলে এক্ষেত্রে নিবন্ধক কি করবে? যেহেতু আমার ট্রেডমার্ক অলরেডি একটা নিবন্ধিত এবং আমি তার সাথে সিমিলার রেখে বা তার অনুরূপ একটি ট্রেডমার্ক আবার আবেদন করেছি নিবন্ধনের জন্য, সেক্ষেত্রে নিবন্ধক করবেন কি, তিনি যদি সাদৃশ্যপূর্ণ হয়, যেটা আমরা আগের ধারাগুলোতে করেছি যে পুরোপুরি একই রকম থাকে তাহলে তো সেটা বাতিল হয়ে যাবে। যদি সেটা না হয় সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি যেহেতু ব্যবহার করছে এটা অলরেডি ওই ধরনের ট্রেডমার্ক, যেহেতু প্রতারণার সৃষ্টি হয়ে যাবে, সেহেতু নিবন্ধক কি করবে, আমি যেহেতু অলরেডি আমার একটা নিবন্ধিত ট্রেডমার্ক রয়েছে তাহলে এটা আমার সেই নিবন্ধিত ট্রেডমার্কের সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের জন্য আদেশ করতে পারেন। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। মানে একজন স্বত্বাধিকারীর যদি একটি নিবন্ধিত ট্রেডমার্ক থাকে এবং তার অনুরূপ আরেকটি ট্রেডমার্ক নিবন্ধনের জন্য যদি সে আবেদন করে, তাহলে ওই আবেদনের প্রেক্ষিতে এটাকে বাজার বিশ্লেষণ করার পরে যদি দেখে যে এরকম অনুরূপ বা সাদৃশ্যপূর্ণ ট্রেডমার্ক বাজারে অলরেডি অপর কোনো ব্যক্তি ব্যবহার করছে, সেক্ষেত্রে যাতে প্রতারণার সৃষ্টি না হয় সেজন্য এই নতুন আবেদনকৃত ট্রেডমার্কটিকে সহযোগী ট্রেডমার্ক হিসেবে, স্বত্বাধিকারীর নিবন্ধিত ট্রেডমার্কের সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের আদেশ প্রদান করবে নিবন্ধক। তো এই ছিল আমার 13-র 1 ধারা। এবার আসি আমি 13-র 2 উপধারায় কি বলা হয়েছে। দেখো যে where a trademark and any part thereof are registered as separate trademarks in the name of the same proprietor, they shall be deemed to be and shall be registered as associated trademarks। অর্থাৎ যেটা একটু আগে তোমাদের সাথে বলছিলাম যে
যদি কোনো স্বত্বাধিকারী তার নিবন্ধিত কোনো ট্রেডমার্কের অংশকে পৃথক আরেকটি ট্রেডমার্ক হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করে, তাহলে সেক্ষেত্রে নতুন আবেদনকৃত যে ট্রেডমার্কটি রয়েছে সেই ট্রেডমার্কটিকে অলরেডি নিবন্ধিত মানে যে ট্রেডমার্কটি রয়েছে তার সহযোগী হিসেবে নিবন্ধনের নির্দেশ দিবে। আমি আবার বলছি, একজন স্বত্বাধিকারী, ধরো আমি যদি কোনো ট্রেডমার্ক আমার নিবন্ধিত রয়েছে, সেই নিবন্ধিত ট্রেডমার্কের কোনো অংশকে আবার নিবন্ধনের জন্য আবেদন করি, তাহলে এই যে নতুন আবেদন করলাম যে ট্রেডমার্কটির জন্য, সেই ট্রেডমার্কটিকে আমার পুরাতন যেটি নিবন্ধিত রয়েছে সেই ট্রেডমার্কের সহযোগী ট্রেডমার্ক হিসেবে কিন্তু নিবন্ধন করা হবে। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে পুরাতন নিবন্ধনের যে ট্রেডমার্কটি রয়েছে, নিবন্ধিত যে ট্রেডমার্কটি রয়েছে, তার কোনো অংশকে, তার অনুরূপ কোনো অংশকে যদি পুনরায় নিবন্ধনের জন্য আবেদন করা হয়, তাহলে সেক্ষেত্রে সেই নতুন আবেদনের ট্রেডমার্কটিকে পুরাতন ট্রেডমার্কে সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা হবে। তো এবার আসি আমরা 13(3) ধারায়, মানে 13(3) উপধারায়। দেখো 13(3) ধারায় যেটা বলা হয়েছে যে অল ট্রেডমার্কস রেজিস্টার্ড আন্ডার সেকশন 12(3) as a series in one registration shall be deemed to be and shall be registered as associated trademark। অর্থাৎ এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে আমি একটু আগে যে তোমাদের 12 ধারা সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে 12(3) ধারায় বলেছিলাম যে একজন ব্যক্তি একই পণ্য বা সেবার ক্ষেত্রে বা একই রকম দেখতে সাদৃশ্যপূর্ণ পণ্য বা সেবার ক্ষেত্রে যে সিরিজ আকারে যে ট্রেডমার্ক নিবন্ধন করতে চায়, সেখানে পার্থক্য থাকলে তাদেরকে সিরিজ আকারে নিবন্ধিত অবস্থাতেই পৃথক পৃথকভাবে নিবন্ধিত করতে হবে। তো ওই ধারায় যেটা বলা হয়েছিল যে একটা সিরিজের অংশ হিসেবে তারা যেহেতু পৃথক পৃথকভাবে নিবন্ধিত হচ্ছে, সেই পৃথক পৃথক নিবন্ধিত যে ট্রেডমার্কগুলো রয়েছে তাদেরকে সহযোগী ট্রেডমার্ক হিসেবে গণ্য করা যাবে এবং তাদেরকে সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধিত করা যাবে। অর্থাৎ 12(3) উপধারায় বর্ণিত যে বিধানটি রয়েছে সেই বিধান অনুযায়ী যে পরস্পর বিন্যস্ত আকারে যে পৃথক পৃথকভাবে ট্রেডমার্ক নিবন্ধিত হয়েছে, সেই নিবন্ধিত ট্রেডমার্কগুলোকে সহযোগী ট্রেডমার্ক হিসেবে গণ্য করা যাবে এবং তাদেরকে সহযোগী ট্রেডমার্ক হিসেবে নিবন্ধন করা যাবে। তো এবার আসি 13(4) ধারায় কি বলা হয়েছে। দেখো, on application made in the prescribed manner by the registered proprietor of 2 or more trademark registered as associated trademarks, the registrar may dissolve the association in respect of any of them if he is satisfied that there would be no likelihood of description or confusion being caused if that trademark were used by any other person in relation to any of the goods of any of services, as the case may be, in respect of which it is registered, and may amend the register accordingly। অর্থাৎ এখানে যে কথাটি বলা হয়েছে সেটি হচ্ছে যে কোনো স্বত্বাধিকারী তার এক বা একাধিক যে সহযোগী ট্রেডমার্ক সে নিবন্ধন করেছে, সেই নিবন্ধনকারী যদি আবেদন দাখিল করে এবং যদি নিবন্ধক এ মর্মে সন্তুষ্ট হয় যে যে পণ্যটির জন্য বা সেবাটির জন্য আবেদন করেছে সেই পণ্য বা সেবার জন্য ট্রেডমার্কটি নিবন্ধিত অবস্থায় আছে এবং সেটি যদি অন্য কেউ ব্যবহার করার ফলে প্রতারণার সৃষ্টি না হয় বা প্রতারণার সৃষ্টি হয়, তাহলে মানে অলরেডি অন্য কোনো ব্যক্তি যে এটি অলরেডি ব্যবহার করছে এরকম যদি প্রতারণার সৃষ্টি হয়, তাহলে সেক্ষেত্রে নিবন্ধক চাইলে কি করতে পারে, সেই সহযোগী ট্রেডমার্কগুলোর মধ্য হতে যেটির কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে, যেটির জন্য আবেদন দাখিল করা হয়েছে, সেই ট্রেডমার্কটিকে বিলুপ্ত করে দিতে পারে এবং সে অনুযায়ী নিবন্ধন বহিতে সংশোধন করতে পারে। অর্থাৎ আইনের এই ধারাটি একটু জটিল।
একটু জটিল এই কারণে যে এখানে সঠিকভাবে কারণগুলো বলা হয়নি যে কি কি কারণে এখানে এই নিবন্ধক এই সহযোগী ট্রেডমার্কগুলোর মধ্যে থেকে একটি ট্রেডমার্ককে বাতিল করতে পারে বা বিলুপ্ত করতে পারে। অর্থাৎ এখানে যে বিষয়টি শুরুতে বলা হয়েছে যে নিবন্ধকের স্বত্বাধিকারীর আবেদন দাখিলের পরবর্তীতে, মানে এক বা একাধিক যদি ট্রেডমার্ক সহযোগী ট্রেডমার্ক নিবন্ধিত থাকে কোনো স্বত্বাধিকারীর নামে এবং সেই স্বত্বাধিকারী যদি কোনো আবেদন করেন ট্রেডমার্ক নিবন্ধন বাতিলের কারণে হতে পারে, অথবা যদি ওই সহযোগী ট্রেডমার্কগুলোর অনুরূপ কোনো ট্রেডমার্ক হয়তো তিনি আবার ব্যবহারের জন্য আবেদন করেছেন, সেক্ষেত্রে যদি এ মর্মে সন্তুষ্ট হন নিবন্ধক যে ট্রেডমার্কটি অলরেডি নিবন্ধিত অবস্থায় আছে এবং সেটি যদি অন্য কোনো ব্যক্তি অলরেডি ব্যবহার করলে প্রতারিত হবেন না, সেক্ষেত্রে ওই নিবন্ধক চাইলে এটিকে বা এই সহযোগী নিবন্ধিত ট্রেডমার্কগুলোর মধ্য থেকে যে কোনো ট্রেডমার্ক মানে যেটি সমস্যা সৃষ্টি করছে সেই ট্রেডমার্কটিকে বিলুপ্ত করতে পারেন। এখন আমি কথা কিন্তু দুই ধরনের বললাম, একটা বললাম যে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে প্রতারিত হবেন না, আবার আমি বলেছি যে ব্যবহার করলে প্রতারিত হতে পারেন, তাই না? কথাটা পজিটিভ এবং নেগেটিভ, অর্থাৎ যে সহযোগী ট্রেডমার্কের কারণে সমস্যা সৃষ্টি হচ্ছে, কখনো প্রতারণার সৃষ্টি হচ্ছে কখনো প্রতারণার সৃষ্টি হচ্ছে না, সেই সহযোগী ট্রেডমার্কটিকে নিবন্ধক চাইলে বিলুপ্ত করতে পারেন, যেহেতু তিনি সন্তুষ্ট হচ্ছেন যেটি অলরেডি নিবন্ধিত অবস্থায় আছে এবং এটি বিলুপ্ত করা যাবে এবং এটার কারণে আবেদন দাখিল করেছেন স্বত্বাধিকারী, এবং যা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে তিনি আর প্রতারিত হবেন না, মানে যেটি বিলুপ্ত করলে অন্য কোনো ব্যক্তি ব্যবহার করলে প্রতারিত হবেন না, সেক্ষেত্রে তিনি এটিকে বিলুপ্ত করতে পারেন এবং সে অনুযায়ী যে নিবন্ধন বহি আছে সেটাকে সংশোধন করতে পারেন। চতুর্থ কি বলা হয়েছে একটু দেখো, যে বলা হয়েছে রেজিস্ট্রেশন অফ ট্রেডমার্ক সাবজেক্ট টু ডিসক্লেমার, অর্থাৎ দাবি পরিত্যাগের সাপেক্ষে যে নিবন্ধন প্রক্রিয়া সেটা সম্পর্কে আইনে কি বলা হয়েছে আমরা একটু দেখি। বলা হয়েছে যে if a trademark contains any part not separately registered as a trademark in the name of the proprietor or for the separate registration of which no application for the application has been made। আমি আবার বলছি যেহেতু পরে একটু সমস্যা হয়েছে, যে any part not separately registered as a trademark in the name of the proprietor or for the separate registration of which no application has been made, অর্থাৎ একজন নিবন্ধিত স্বত্বাধিকারী তার ট্রেডমার্কের মানে এমন কোন একটা অংশ যেটা সে নিবন্ধন করেনি তার নামে অথবা নিবন্ধনের জন্য আবেদন করেনি। আমি আবার একটু বুঝিয়ে বলছি, ধরো সে হয়তো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের তার হয়তো সিরিজ ট্রেডমার্ক নিবন্ধিত অবস্থায় আছে, তো সেই সিরিজ ট্রেডমার্কের যে ট্রেড বিবরণ সেখানে হয়তো এমন কিছু কথা বলা হয়েছে যার জন্য মানে ওই অংশটা সে নিবন্ধন করেনি, ঠিক আছে? সে ট্রেডমার্ক নিবন্ধন করেছে কিন্তু এই ট্রেডমার্কের সাথে সংশ্লিষ্ট কিছু অংশ বা একটা নির্দিষ্ট অংশ সে নিবন্ধন করেনি বা নিবন্ধনের জন্য আবেদন করেনি। আমি আবার বলছি যে কোনো সিরিজ ট্রেডমার্কের অংশ হিসেবে যেহেতু ওইখানে পৃথক পৃথকভাবে অনেকগুলো ট্রেডমার্ক নিবন্ধন করা লাগে, তো এর মধ্যে হয়তো সে কোনো একটা ট্রেডমার্ককে নিবন্ধন করেনি বা সেইটা নিবন্ধনের আবেদন করেনি, সেক্ষেত্রে কিন্তু তাকে দাবি পরিত্যাগ করতে হতে পারে। এবার আসি 14 বিতে কি বলা হয়েছে, আমি একটু ছোট করে লিখেছি, দেখো এখানে লেখা আছে যে এনি ম্যাটার কমন টু দ্য ট্রেড অর আদারওয়াইজ অফ এ নন ডিসক্রিপটিভ ক্যারেক্টার, অর্থাৎ এখানে যেটা বলেছে আমি মুখে বিশ্লেষণ করে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি আসলে বুঝতে পারছি না। যখন কোনো ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট কোনো ট্রেড বর্ণনায় মানে একটা পণ্য বা সেবার যে ট্রেডমার্ক নিবন্ধন করা হবে তার যে ট্রেড বর্ণনা, সেই ট্রেড বর্ণনায় যদি স্বতন্ত্র সূচক কোনো বৈশিষ্ট্য নেই কিন্তু সেটাকে যদি অন্তর্ভুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে, আমি আবার বলছি,
কোনো ব্যবসা সংশ্লিষ্ট কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে যদি তাদের যে বিবরণ সেটার সেই ট্রেড বর্ণনায় যদি স্বতন্ত্র বৈশিষ্ট্যসূচক কোনো বিবরণ ধরো নেই, মানে ওই পণ্য বা সেবার সাথে স্বতন্ত্র বৈশিষ্ট্যসূচক বিবরণ না, কিন্তু সে এমনি সেই ট্রেড বর্ণনায় বিবরণ দিয়েছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে যে স্বত্বাধিকারী যদি সেই পণ্য বা সেবার জন্য আবেদন করে ট্রেডমার্কসের জন্য, তাহলে ওই ক্ষেত্রে ট্রাইব্যুনালে বিচারাধীনকালে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা রয়েছেন তারা সেটা দেখবেন যে ট্রেড বর্ণনায় যে অংশটি রয়েছে সেই অংশটির সাথে আসলে আবেদনকারী বা স্বত্বাধিকারীর সত্য রয়েছে কিনা, বা স্বত্বাধিকারীর যদি সত্য মানে আমরা এন্টিটি বলছি, সেই সত্য যদি না থাকে বা সত্যের সাথে মানে সম্পর্কিত অবস্থায় থাকে কিন্তু এটা পুরোপুরি সম্পর্ক প্রকাশ করছে না, এমন তো অবস্থায় থাকে, তাহলে সেক্ষেত্রে যদি ট্রাইব্যুনাল এটা বিবেচনা করে যে হ্যাঁ আমরা এটা তাকে নিবন্ধন করতে দিব, তবে সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল কিছু বিষয় তাকে বেঁধে দেয়, অর্থাৎ কিছু ক্ষেত্রে তার অধিকারকে সীমিত করে দেয়। এবং এই যে সীমিত করলো ফলে তার যে ট্রেডমার্কের ব্যবহার সেক্ষেত্রে কিন্তু তার সে ওয়াইডলি ব্যবহার করতে পারবে না, তাকে যে সীমিত পরিমাণ বেঁধে দেওয়া হয়েছে সেই সীমিত পরিমাণ অনুযায়ী তাকে কিন্তু ব্যবহার করতে হবে। এবং শর্ত থাকে যে যদি এই যে তাকে যেহেতু ওই ট্রেডমার্কের কিছু দাবি ছেড়ে দিতে হচ্ছে, সেহেতু সেই দাবি সে একবার পরিত্যক্ত করলো কিন্তু সে কিন্তু বারবার দাবি পরিত্যাগ করবে না, বা তার এই দাবি পরিত্যাগ করার কারণে সে অন্য কোনো অধিকার থেকে ক্ষুণ্ণ হবে না। মানে সে যে ট্রেডমার্ক নিবন্ধন করলো সেই ট্রেডমার্ক সে ব্যবহার করার ক্ষেত্রে সে যেন তার অন্য কোনো অধিকার থেকে ক্ষুণ্ণ না হয়। একটু জটিল, আমি আবার একটু সহজ করে বলছি। ধরো আমি একটি পণ্য বা সেবার জন্য ট্রেডমার্ক নিবন্ধন করব এবং সেজন্য আমি অ্যাপ্লাই করলাম। তো অ্যাপ্লাই করলাম যখন, তখন অবশ্যই ট্রেড বর্ণনা দিয়েছি। তো ট্রেড বর্ণনায় হয়তো আমি এমন একটা বৈশিষ্ট্য উল্লেখ করেছি যেটার সাথে আমার পণ্য বা সেবার সরাসরি সম্পর্ক নেই, হয়তো সাদৃশ্যপূর্ণ কোনো সম্পর্ক আছে কিন্তু সরাসরি সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে কিন্তু ট্রাইব্যুনাল মানে এই যে নিবন্ধকের অফিস, সেখানে যে ট্রাইব্যুনাল রয়েছে সেই ট্রাইব্যুনাল কিন্তু এটাকে বিবেচনা করবে যে আমার যে বর্ণনাটা রয়েছে সেই বর্ণনা অনুযায়ী আমার ট্রেডমার্কের উপর পুরোপুরি সত্য খাটে কিনা। তখন তারা বিবেচনা করার পরে যদি তারা এই মর্মে সম্মত হয় যে ঠিক আছে সে আমাকে ওই বিবরণ অনুযায়ী ওই যে আমি বৈশিষ্ট্যটা লিখেছি যেটা আসলে সরাসরি ছিল না, সাদৃশ্যপূর্ণ ছিল, তাহলে ওইটা আমাকে তারা মানে আমাকে তার শর্ত দিবে, ওইটা ব্যবহারের শর্ত আমাকে দিবে, ওই ট্রেডমার্ক ব্যবহারের শর্ত আমাকে দিবে, আমার নামে ট্রেডমার্কটি নিবন্ধিত করবে। কিন্তু এক্ষেত্রে আমাকে কিছু দাবি পরিত্যাগ করতে হবে। মানে এটা আমি যেমন আমি একটা নিবন্ধিত ট্রেডমার্কে যেমন একক ব্যবহারকারী হই, এক্ষেত্রে কিন্তু তাকেও একক ব্যবহারের ক্ষেত্রে মানে যিনি আবেদনকারী তাকেও একক ব্যবহারের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ দিবে বা ব্যবহারের ক্ষেত্রে সীমা নির্ধারণ করে দিবে। ফলে যেহেতু আমি যদি আবেদনকারী হই তাহলে আমাকে অবশ্যই কিছু ছাড় দিতে হচ্ছে, কিছু দাবি পরিত্যাগ করতে হচ্ছে। তো এই যে আমি দাবি পরিত্যাগ করলাম, এক্ষেত্রে যে আমি বারবার দাবি পরিত্যাগ করতেই থাকবো নানান বিষয়ে, ওই ট্রেডমার্কের সাথে সংশ্লিষ্ট বিষয়গুলোতে আমি বারবার দাবি পরিত্যাগ করতে থাকবো তা কিন্তু না। আমাকে নিবন্ধন বহিতে নিবন্ধিত হওয়ার সময় যে সীমিত বা আমার যে সীমিত সত্ত্বাধিকার প্রদান করা হয়েছে সেই সত্ত্বাধিকারের মধ্যে থেকে আমি আমার ট্রেডমার্কের ব্যবহার করতে পারবো, এবং সেজন্য আমি আমার ব্যবসা সংশ্লিষ্ট অন্যান্য যে দাবি রয়েছে অধিকার রয়েছে সেগুলো কিন্তু ক্ষুণ্ণ হবে না। তো আশা করছি বুঝতে পারছো, যদিও একটু জটিল, তারপরেও একটু বোঝার চেষ্টা করতে হবে, কিছু করার নেই, আইনের ভাষাটাই এরকম। আমি আবারও বুঝাচ্ছি তোমাদেরকে যে কখনো যদি ট্রেড বর্ণনায় কোনো পণ্য বা সেবার ট্রেড নির্ধারণের ক্ষেত্রে তার স্বতন্ত্র বৈশিষ্ট্য নয় এমন কোনো বৈশিষ্ট্য উল্লেখ করা হয় ট্রেড বিবরণে, সেক্ষেত্রে ওই বর্ণনার সাথে যদি তোমার পণ্য বা সেবার সাদৃশ্যপূর্ণ সম্পর্ক থাকে কিন্তু সরাসরি সম্পর্ক নেই, সেক্ষেত্রে তোমাকে
ট্রাইব্যুনাল বিবেচনা করে যদি সম্মত হয় যে তোমাকে ওই সৎ মানে তুমি যে বৈশিষ্ট্যটা লিখছো তার উপর স্বত্বাধিকারের সুযোগ দিবে, তখন তারা কিন্তু এই সুযোগ দান করার ক্ষেত্রে তারা তোমাকে কিছু দাবি পরিত্যাগ করার শর্ত দিতে পারে, অথবা তোমাকে তোমার ট্রেডমার্কটি ব্যবহার করার সীমা নির্ধারণ করে দিতে পারে। যেহেতু তুমি এটি ওয়াইডলি ব্যবহার করতে পারছো না এবং ওই সীমিত পরিসরে তোমাকে ব্যবহার করতে হচ্ছে, যেহেতু তুমি কি করছো, দাবি পরিত্যাগ করছো। এই যে দাবি পরিত্যাগ করছো, এটাই আসলে এই দাবি পরিত্যাগের মাধ্যমে নিবন্ধন, মানে এটা সম্পর্কে আমি আসলে 14 ধারায় আলোচনা করছি তোমাদের, ঠিক আছে। এবং এই যে আমি দাবি পরিত্যাগ করে আমার ট্রেডমার্কটি নিবন্ধন করলাম এজন্য যে আমি আমার ব্যবসার ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে আমার অধিকার হারাবো তা কিন্তু না, আমার অন্যান্য অধিকার সব ঠিকই থাকবে। শুধু নিবন্ধন কর্তৃক যে সীমিত আকার দিয়েছে, সীমিত পরিসর দিয়েছে, সেই পরিসরে আমাকে ট্রেডমার্কটি ব্যবহার করতে হবে। তো এই ছিল আজকে তোমাদের সাথে আমার ক্লাস। নেক্সট ক্লাস পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।